ভাই শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আবার স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আরেকটি আয়োজনে। আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছি পৌরনীতি দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিয়ে। তোমাদের সাথে পৌরনীতি দ্বিতীয় পত্রের আমাদের আগে একটা ক্লাস হয়েছে। আজকে পৌরনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ, মানে 1947 থেকে 1971, মানে যে সময়টাতে আমরা পূর্ব পাকিস্তান হিসাবে আহ, আহ, নিবেদিত হতাম, বা পূর্ব পাকিস্তান হিসাবে মানুষজন আমাদের এই ভূখণ্ডকে চিনত, সেই সময়ের ইতিহাসকে আমরা দেখব। এবং বাংলাদেশের সংবিধান, এখন বাংলাদেশের সংবিধান কিন্তু তোমাদের বইয়ে বেশ বড় করে আছে, কিন্তু যেহেতু তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে, সেহেতু যেই আংশিক অংশ যেটা, সেটুকুর উপরে আমরা আলোকপাত করবো, এবং সেটা তুলনামূলকভাবে বেশ ছোট। ওকে, তো চলো আমরা শুরু করি। একদম প্রথমে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 71। এই যে অংশটা, এটা কিন্তু মোটামুটি তোমরা সবাই জানো, কারণ তোমাদের যাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় ছিল, বাংলাদেশের বিশ্ব পরিচয় ছিল এসএসসি তে, তারা এইটার ইতিহাসের ব্যাপারে মোটামুটি জানো। আবার এইটা যেহেতু আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস, আমাদের দেশের জন্মের ইতিহাস, এই ইতিহাসটা আমাদের কিন্তু কম বেশি সবার জানা আছে। কিন্তু আরো স্পেসিফিক ভাবে আমরা আজকের ক্লাসটা করব, যেন কিছু নতুন তথ্য তোমাদের জ্ঞান ভান্ডারে আমরা অ্যাড করতে পারি, যেটা তোমাদের পরীক্ষার জন্য লাগবে, কেবলমাত্র এইচএসসি পরীক্ষার জন্য না, অ্যাডমিশন পরীক্ষার জন্য লাগবে। কারণ আমরা কিন্তু জানি যে আমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, সেখানে কিন্তু বাংলাদেশের জন্মের ইতিহাস, মানে 1947 থেকে 1971 পর্যন্ত একটা অংশ থেকে কিন্তু বারবার প্রশ্ন হয়ে থাকে এবং প্রশ্ন হয়ে আসবে। সেই জন্য আজকের ক্লাসটা আশা করি তোমরা অনেক গুরুত্ব সহকারে করবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবে, যেন কেবলমাত্র তোমাদের একাডেমিক লাইফ না, অ্যাডমিশন লাইফেও কাজে আসতে পারে। আচ্ছা, পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ। এখন আজকে যেই কথাটা বলবো, মানে যেই কথাগুলো দিয়ে আমরা প্রথমে শুরু করব, সেটা কিন্তু আমরা গত ক্লাসে একটু মানে আলোকপাত করেছিলাম সেটার উপরে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এতে দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, যাদের মধ্যে বিশাল ভৌগোলিক দূরত্ব ছিল। এই যে দ্বিজাতি তত্ত্ব, বা যেটাকে ইংরেজিতে বলা হয় টু নেশন থিওরি, এই টু নেশন থিওরি কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। সেটা কিসের ভিত্তিতে দুইটা রাষ্ট্র হবে, দুইটা আলাদা দেশ হবে? সেটা হলো গিয়ে ধর্মের ভিত্তিতে। তার কথা ছিল যে এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডতে মুসলমান এবং হিন্দু একত্রে থাকতে পারবে না, তাদের মধ্যে বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা হবে, এবং এর জন্য নিজেদের ভালোর জন্যই ভারতীয় ভারত উপমহাদেশ, যেটা আমরা বলতাম ভারতীয় উপমহাদেশ, সেটাকে দ্বিখণ্ডিত করা হোক ধর্মের ভিত্তিতে। এখন সেখানে আবার আরেকটা ঝামেলা হলো যে এই যদি মনে করো যে সেই ভারত উপমহাদেশের ম্যাপ হয়, তাহলে এই পাশেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজন থাকে, এই পাশেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজন থাকে। আর ধর্মের ভিত্তিতে যখন দুইটা দেশ হবে, স্বাভাবিকভাবে এই দুইটা দেশ মিলে একটা দেশ হবে, যেই দেশের নাম হলো গিয়ে পাকিস্তান। এটাকে আমরা বলি ওয়েস্ট পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান, আর এটাকে আমরা বলি পূর্ব পাকিস্তান বা হলো গিয়ে ইস্ট পাকিস্তান, যেটার হলো গিয়ে আমরা অংশ, মানে যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশ হিসাবে চিনি। আচ্ছা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, খাদ্যাভ্যাস, পোশাক, জলবায়ু, উৎপাদন ব্যবস্থা কোনো কিছুরই মিল ছিল না। মিল কিসের ছিল? মিল ছিল কেবলমাত্র ধর্মের উপরে, মানে ধর্মের আহ বিষয়টাতে। আবার ধর্মীয় বিভিন্ন রীতিনীতি কিন্তু এক এক দেশে এক এক ভাবে পালন করা হয়, যদিও মূল ধর্ম ইসলাম। ইসলামের ফরজ বিধান গুলা মেনে চলা হয়, কিন্তু তার পাশাপাশি মনে করো যে বিভিন্ন উৎসব, ধর্মীয় উৎসবই পাকিস্তানে একভাবে পালন করা হয় এবং বাংলাদেশে একভাবে পালন করা হয়। পাকিস্তান রাষ্ট্র ধর্মভিত্তিক মুসলিম জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত হলেও গণতান্ত্রিক কাঠামোর কথা বলা হয়েছিল। কিন্তু আমরা তো জানি গণতন্ত্র কি মানে ব্যবহার হয়েছিল, বা গণতন্ত্র কি আসলেই হলো গিয়ে প্র্যাকটিক্যাল রূপে এসেছিল? আসেনি। তার কারণ হলো গণতন্ত্র নামক গণতন্ত্র ছিল কেবলমাত্র এই যে পশ্চিম পাকিস্তানে, আর পূর্ব পাকিস্তানে কেবলমাত্র ছিল এক ধরনের স্বৈরশাসক, বা এক ধরনের বড় ভাই বা দাদা ভাই, বা মনে করো যে আহ বুজুর্গের মতো ব্যবহার। আচ্ছা, 1949 সালে প্রস্তাবে বলা হয় ইসলামিক মূল্যবোধ অনুযায়ী গণতন্ত্র, ন্যায় বিচার ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা হবে। জন্মলগ্ন থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করে
অর্থনৈতিক বাজেট, উন্নয়ন প্রকল্প, তারপরে হলো গিয়ে সামরিক ও প্রশাসনিক কেন্দ্র সবই পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত ছিল। এখন পশ্চিম পাকিস্তানে ল্যান্ড এরিয়া, যেটাকে আমরা বলি, বা ল্যান্ড ম্যাস আমরা যেটাকে বলতে পারি, বা যেটা এক কথায় হলো গিয়ে জায়গা, পশ্চিম পাকিস্তানে বেশি ছিল। কিন্তু পপুলেশনের দিক থেকে কিন্তু পূর্ব পাকিস্তান বেশি ছিল। কিন্তু তারপর পূর্ব পাকিস্তান যদি কোনো কিছুতে পশ্চিম পাকিস্তান যদি কোনো কিছুতে 80% পেত, পূর্ব পাকিস্তান পেত, মানে আমাদের এই অঞ্চলটা পেত মনে করো 20%-এর মতো। মানে খুবই নগণ্য। কিন্তু আসলে তো হওয়া উচিত ছিল পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের বেশি পাওয়া উচিত ছিল, কারণ পূর্ব পাকিস্তানের লোক বেশি। কিন্তু বেশি তো দেয় নাই, মোটামুটিও দেয় নাই, কমের দিকেই দিছে, যেটা আসলে এই পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ। এবং কোন কোন দিক থেকে বৈষম্যমূলক আচরণ করছে? সব দিক থেকে। প্রশাসনিক দিক বলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক বলো, শিক্ষা খাত বলো, যোগাযোগ ব্যবস্থা বলো, তোমার ত্রাণ, যে দান করার যে ব্যাপারটা বলো, এবং মনে করো যে তোমার সেনাবাহিনী বা হলো গিয়ে তোমার মিলিটারিতে পূর্ব পাকিস্তান থেকে খুবই কম লোক নেওয়া হয়েছিল, কারণ তাদের ভয় ছিল পূর্ব পাকিস্তানের মানুষকে যদি এরা মিলিটারি ট্রেনিং দেয়, কখনো দেখা যাবে যে বৈষম্য তারা সহ্য করতে না পেরে এই সব ট্রেন্ড মিলিটারি পার্সনরা আমাদের উপরই ঝাঁপিয়ে পড়বে, মানে পূর্ব পাকিস্তানের মানুষের, পশ্চিম পাকিস্তানের মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে। এইরকম বিভিন্ন ভয় থেকেও কিন্তু তাদেরকে যোগ্য হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের অনেক যোগ্য যুবককে তারা মিলিটারিতে নেয়নি। পাকিস্তান একটি যুক্তরাষ্ট্র হওয়ার কথা থাকলেও শাসক গোষ্ঠী এককেন্দ্রিক মনোভাবের কারণে প্রাদেশিক স্বায়ত্তশাসন উপেক্ষিত হয়। কারণ এই পূর্ব পাকিস্তানকে তারা অনেকটা প্রাদেশিকভাবে দেখতে চেয়েছিল। আচ্ছা, প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি তুলতেই নেতাদের রাষ্ট্রদ্রোহী বা ভারতীয় গুপ্তচর বলে দমন করা হতো। মানে যখনই পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ বা নেতা যারা আছে তারা যখন তাদের হকের আদায় করার জন্য যখন কথা বলতো, তারা যখন তাদের ন্যায্য দাবির কথা বলতো, তখন তাদেরকে বলা হতো রাষ্ট্রবিরোধী, বা যেটাকে বলা হয় তোমার গাদ্দার। তারা এক হিসাবে গাদ্দার বলতো, দেশের সাথে গাদ্দারি করতেছে। এবং আরেকটা যে বলতো সেটা হলো গিয়ে ভারতের গুপ্তচর বা ভারতের সাথে দালালি করতেছে, এরকম বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের যে ন্যায্য দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে দমিয়ে ফেলা হতো। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নে 9 বছর সময় লেগেছিল, যেখানে বাংলাদেশের সময় লেগেছিল কিন্তু মাত্র 1 বছর, যেটা আসলে একটা মাইল ফলক হিসাবেও আমরা ধরতে পারি। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি সংস্কৃতির উপর আঘাত হানে এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়, যেটা তো আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো, এবং গত ক্লাসেও হালকা আলোচনা করছি। এবং বাংলাদেশের যেই সংস্কৃতি, যেটা বা বাংলাদেশের যে কালচার, সেটাকে অনেকেই বা অনেক হলো গিয়ে পাকিস্তানি বা বিশেষ করে পাকিস্তানির অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনের উপরের দিকে যারা আছে তারা বাংলা সংস্কৃতিকে বলতো এটা হলো হিন্দু সংস্কৃতি, যেটা এই মুসলিম দেশে পাকিস্তানে এটা দরকার নাই। বলতো যে তোমাদের যদি এতই সংস্কৃতি পালন করা লাগে তাহলে তোমরা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাও, এরকম কথাও শুনতে হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ নামমাত্র রাষ্ট্রপ্রধান না হয়ে বাস্তবে সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। সংসদীয় গণতন্ত্র কার্যকর কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। যে সংসদীয় গণতন্ত্র বা যেটাকে আসলে হলো গিয়ে ট্রু ডেমোক্রেসি বা লেজিট ডেমোক্রেসি, বা যেই ডেমোক্রেসিতে বেশিরভাগ বা ম্যাক্সিমাম মানুষজন আস্থা আনতে পারে, সেই ডেমোক্রেসি কিন্তু প্রতিষ্ঠা হয়নি। 1954 সালে পূর্ব পাকিস্তান যুক্ত ফ্রন্টে কি করে জয়লাভ করলে কেন্দ্রীয় সরকার তা মেনে নিতে পারেনি এবং ষড়যন্ত্র শুরু করে। এটার ব্যাপারেও আমরা আরো পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এই পূর্ব পাকিস্তানের বা বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি, ছোট ছোট মাঝারি সাইজের বড় সাইজের পলিটিক্যাল পার্টি কোয়ালিশন করে একটা যুক্ত ফ্রন্ট গঠন করে, এবং যুক্ত ফ্রন্ট নির্বাচনে দাঁড়ায়, কিন্তু মনে করো যে মানে বিপুল হারে জয়ী হয়, কিন্তু তাদেরকে আসলে ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া হয়নি। 1970 সালের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের জয় পাকিস্তান ভাঙার পথ তৈরি করে। এবং এই তৎকালীন আওয়ামী লীগেরই কিন্তু ক্ষমতায় বসার কথা ছিল, কিন্তু শেষমেশ তাদেরকেও ক্ষমতায় আসলে বসতে দেওয়া হয়নি। এবং এই বিষয়ের আলোকপাত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে করেছিল। পাকিস্তান রাষ্ট্রের সামরিক বেসামরিক আমলাতন্ত্র শক্তিশালী হলেও রাজনৈতিক দলগুলো খুবই কি ছিল, দুর্বল ছিল। এবং সেটা কিন্তু আমরা এখনো দেখতে পারি। এই যে 1947 সালে স্বাধীন হওয়া একটা দেশ, 2025 সাল পর্যন্ত কোনো সরকার কিন্তু 5 বছর স্থায়ীভাবে থাকতে পারে নাই। হয় মারা গেছে, না হলে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে, বা হলো গিয়ে তার বিরুদ্ধে হলো কোনো ধরনের কু করা হয়েছে, মিলিটারি কু করা হয়েছে। এই 1947 থেকে
সরি 2025 পর্যন্ত পাকিস্তানের কোনো সরকার প্রধান কিন্তু পূর্ণ মেয়াদে বা পূর্ণ যে টেনিওর, ফুল টেনিওর যেটা 5 বছর, সেটা কিন্তু পালন করতে পারেনি। সামরিক ও আমলাতান্ত্রিক কর্তৃত্ব, বৈষম্য, সাংস্কৃতিক দমন এবং গণতন্ত্রের অভাবে পাকিস্তানের জাতীয় সংহতি গড়ে ওঠেনি। এই যে সংহতি বা হলো গিয়ে কোনো কিছুতে দুইটা দেশ যে একত্রিত হওয়া, এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু কখনো একত্রিত হতে পারে নাই। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষজনদেরকে ছোট করে দেখছে বা হলো গিয়ে বা নিচু চোখে দেখতো। তাদেরকে হলো গিয়ে তোমার কাঙাল বলতো বা তাদেরকে চাষাভুষা বলতো। অন্যদিকে পশ্চিম পূর্ব পাকিস্তানের মানুষও পশ্চিম পাকিস্তানের মানুষদেরকে ওইভাবে আপন করে নিতে পারেনি। তার কারণ হলো, যেই অঞ্চলের লোকজন বা যে অঞ্চলের সরকার প্রধানরা হলো গিয়ে নিজের দেশকে বা নিজের অঞ্চলকে যদি এইভাবে ছোট করে রাখে, নিজের অঞ্চলের মানুষজনকে যদি উঠতে না দেয়, তখন তো ওই জায়গার মানুষের বা পশ্চিম পাকিস্তানের মানুষের উপরে, পশ্চিম পাকিস্তানের সরকারের উপরে সহানুভূতি বা যে তোমার মর্মবোধ বা সংহতি আমরা যেটাই বলি, সেটা তো না আসাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, দীর্ঘ শাসন জট, বৈষম্য, সাংস্কৃতিক আঘাতের ফলে 1971 সালে পাকিস্তানের ভাঙনটা কিন্তু ঘটে। এবং এই 1971 সালে মুক্তিযুদ্ধ যে হয়েছে, বা এই যে বাংলার মানুষ যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এটা কিন্তু হুট করেই না। এই পর্যায়ে আস্তে আস্তে আসার জন্য কিন্তু 1947 থেকে বাঙালিরা আস্তে আস্তে মান, অপমান, ক্ষোভ, মৃত্যু, অন্যায়, অত্যাচার, বৈষম্য দেখতে দেখতে কিন্তু তারা যখন আর সহ্য করতে পারেনি, 1971 সালে তাদের উপর যখন হামলা করে, তখন তারা কিন্তু ভয়ে পালিয়ে যায় নাই বা লেজ গুটায় পালিয়ে যায় নাই বা তাদের কাছে আত্মসমর্পণ করে নেয়। তারা কি করছে? তারা হলো গিয়ে নিজের দেশের জন্য, নিজের অস্তিত্বের জন্য, নিজের জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করছে। ওকে। ভাষা আন্দোলন 1948 থেকে 1952। তোমাদের অনেকেরই একটা মিসকনসেপশন আছে যে ভাষা আন্দোলন বলতে মানে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে যেটা হয়েছিল সেটা। এটা কিন্তু না। উনিশশো তোমার 48 সালে রাষ্ট্রীয় ভাষা বাংলার জন্য যখন ধীরেন্দ্রনাথ দত্ত দাবি তোলে, বলে যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রীয় ভাষা হিসাবে গণ্য করতে হবে কারণ এটা মেজরিটির ল্যাঙ্গুয়েজ, তখন থেকে কিন্তু আসলে ভাষা আন্দোলনটা শুরু হয়। এবং আন্দোলন হতে গেলে যে রাস্তায় নামতে হবে কেবলমাত্র এটাও না, আন্দোলন কিন্তু ফেসবুকেও করা যায়, যেটা আমরা এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেখতে পাই। আচ্ছা, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন হয়, ওকে, যে আন্দোলন হয় সেটাই ভাষা আন্দোলন। এটা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম ধাপ। যদি তোমাদের জিজ্ঞাসা করে যে আমরা যে স্বাধীন হয়েছি, এই স্বাধীন হওয়ার পিছনে সর্বপ্রথম কোন ধাপ, কোন স্টেপ বা কোন টুলটা ছিল, সেটা হলো এই যে ভাষা আন্দোলন, যেটা 1948 থেকে 1952 পর্যন্ত চলে। আচ্ছা, 1947 সালে পাকিস্তান তৈরি হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলার উপর বৈষম্য শুরু করতে থাকে, যেটা আমরা অলরেডি আলোচনা করছি। বাংলার মানুষদের মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা বানানোর চেষ্টা করে। তারা ইভেন মাঝখানে এরকম বলে যে তোমরা বাংলা বলবা ঠিক আছে, কিন্তু তোমাদের লেখার ভাষা হবে উর্দু। মানে আমরা যেরকম ফেসবুকে বাংলিশ লিখি, যে KEMON ACHO কোশ্চেন মার্ক কেমন আছো, ওরকম করে উর্দু ভাষায় বাংলা কথা আমরা বলতে পারবো, কিন্তু বাংলা যে বর্ণমালা, বাংলা যে হরফ, সে হরফ আমরা ব্যবহার করতে পারবো না। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রীয় ভাষা। এখন এই যে এই উক্তিটা কিন্তু মানে কালের বিবর্তনে 1948 থেকে 1952 পর্যন্ত এক এক ব্যক্তি, সেটা হলো গিয়ে এই যে মোহাম্মদ আলী জিন্নাহ হোক, ইস্কেন্দার মির্জা হোক, খাজা নাজিমুদ্দিন হোক, তারা বিভিন্ন সময় বিভিন্ন তারিখে বিভিন্ন স্থানে এই কথাটাকে একটু ঘুরায় ফিরায় বলছে। উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, উর্দুই হবে বাংলার পাকিস্তানের রাষ্ট্রভাষা, কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উর্দু এবং উর্দুই কেবলমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, এরকম মনে করে যে বিভিন্ন ভাবে এই কথাটাকে প্যারাফ্রেজ করে তারা বিভিন্ন জায়গায় বলছে। এবং বাঙালির ভিতরে যে রাগে স্ফুলিঙ্গ, এই কথাটার মাধ্যমে কিন্তু জ্বালিয়ে তুলছে তারা, এবং শেষে আমরা দেখতে পারি যে হিতে বিপরীত হয়ে যায়। এই যে দেখো, যেটা বলতেছিলাম, 1948-এর 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দাবিতে ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালায়। ধীরেন্দ্রনাথ দত্ত দেশের বাড়ি কোথায়? তোমরা যারা যারা জানো একটু কমেন্টে জানাও। আর একটা হিন্ট দেই, তার বাসা হলো চিটাগং বিভাগে। আচ্ছা, সালাম
বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হয়। এবং এরপর বাংলার মানুষ আরো বেশি প্রতিবাদ শুরু করে, যা শেষে বাংলা ভাষাকে শেষমেশ স্বীকৃতি দিয়ে দেয়। এবং এই যে বাঙালি যে ন্যায্য একটা দাবি তুলেছিল, এবং 1948 থেকে পিক 1952 সালে ছিল, 1952 ভাষা আন্দোলন যেটা হয়েছিল 21শে ফেব্রুয়ারিতে, ওর পরে কিন্তু আর পাকিস্তান বেশি দিন এই পূর্ব বাংলার মানুষকে দমিয়ে রাখতে পারেনি, এবং শেষমেশ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিবারিয়া, না সি দিয়ে শুরু, আর বিবারিয়া, না বিবারিয়া না। আচ্ছা। আর ভাষান মানে যে 21শে ফেব্রুয়ারিতে যে ঘটনাটা ঘটেছিল, সেটা মূলত এমন যে তোমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কুমিল্লা, গুড। তোমরা ধীরেন্দ্রনাথ দত্তর দেশের বাড়ি কুমিল্লাতে। আচ্ছা। তোমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন বলতে যেটা চিনো, এটা মূলত নতুন কলাভবন। পুরাতন কলাভবন যেটা, সেটা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের অন্তর্ভুক্ত, বা ঢাকা মেডিকেল কলেজের এরিয়াতে। ওটা যে চাংখারপুল থেকে শহীদ মিনার আসতে যে 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 জায়গাটা পড়ে, বা হাতের বাম দিকে সাদা একটা বিল্ডিং আছে, ওটাই হলো পুরাতন কলা ভবন। এবং 21শে ফেব্রুয়ারি যখন ঢাকা সহ বিভিন্ন জায়গায় 144 ধারা জারি হয়, মানে কেউ কোনো মিটিং মিছিল করতে পারবে না, 3-4 জনের বেশি কোনো জায়গায় কেউ আহ একসাথে দাঁড়ায় কোনো কথা বলতে পারবে না, বা একসাথে চলতে পারবে না রাস্তায়, একদম ইমার্জেন্সি ছাড়া কেউ রাস্তায় বেরোতে পারবে না, এরকম এই পুরাতন কলা ভবন, বা সেই সময় যেটা কলা ভবন ছিল, কলা ভবন থেকে তারা জগন্নাথ হলে, আর এই হলো কি রাস্তা, আর এখানে হলো জগন্নাথ হল। তারা যখন এই পুরাতন কলা ভবন থেকে জগন্নাথ হলে যাচ্ছিল, তখন এরকম একটা জায়গায় পুলিশ তাদের উপর গুলি বর্ষণ করে, এবং এখানেই কিন্তু 21শে ফেব্রুয়ারিতে প্রথম শহীদ হয়। এবং ঠিক এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু স্থাপনা করা হয় শহীদ মিনার। এই জায়গাটায় স্থাপনা করা হয় শহীদ মিনার। ওকে। আচ্ছা, ভাষা আন্দোলনের গুরুত্বটা কি? ভাষা আন্দোলনের যে আমাদের জীবনে এবং আমাদের স্বাধীনতার পিছনে যে এমফ্যাসিস বা গুরু, যে একটা বড় ভূমিকা পালন করে, সেটা কিন্তু আমাদের জানা দরকার। যেরকম স্বাধীন অস্তিত্ববোধ, যে আমরা যে আসলে স্বাধীন, আমরা যে একটা স্বাধীন দেশ, বা আমরা যে কারোর উপর ডিপেন্ডেন্ট না, এবং আমরা যে নিজের কথা নিজের ভাষায় বলতে পারি, নিজের দাবি দাওয়াগুলো তুলতে পারি, এই যে এই একটা ফ্রিডম কাজ করা শুরু করে কিন্তু এই সময় থেকে স্বাধীন অস্তিত্বের বোধ। বাঙালিরা বুঝতে পারে তারা আলাদা জাতি, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও অধিকার আছে। তারা কেবলমাত্র পাকিস্তান দেশের অংশ বলে তারা যে পাকিস্তানি হয়ে গেছে সেটা না, তার কিন্তু তাদের মূলের উত্থান, ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদ চিন্তা জাগিয়ে তোলে। তারা বুঝে যায় ধর্মের মিল থাকলে পশ্চিম পাকিস্তান তাদের আপন নয়। জাতীয়তাবাদ বা হলো গিয়ে ন্যাশনালিজম বিষয়টা কি? ন্যাশনালিজম বিষয়টা হলো গিয়ে নিজের দেশকে ধারণ করা, নিজের দেশকে ধারণ, সেফ করা, এবং নিজের দেশের পক্ষে লড়াই করা, হলো গিয়ে ভোকাল হওয়া, এই বিষয়গুলাই মূলত জাতীয়তাবাদের এক একটা হলো গিয়ে পিলার, ন্যাশনালিজম। তারপর হলো গিয়ে জাতীয় ঐক্য, সবাই একসাথে ভাষার দাবিতে রাস্তায় নেমে আসে, জাতীয় ঐক্য গড়ে তোলে, যেটা আমরা হলো গিয়ে 1952 21শে ফেব্রুয়ারি এবং তার আগের কিছু দিনে দেখতে পারি, পরেও হয় সেটা। পরবর্তী আন্দোলনের ভিত্তি গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের প্রেরণা। যেরকম মনে করো যে আহ এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সময় যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন, সেটা হলো পুরাতন বিএনপি হোক, বা জামাত শিবির হোক, তো এনসিপি বা আপ বাংলাদেশ হোক, তারা দেখবা কিন্তু কথায় কথায় যে বলে জুলাইয়ের ভাষা আন্দোলন, সরি, আহ জুলাই আগস্টের আন্দোলন, বা জুলাইয়ের আন্দোলন, বা জুলাই এই যে 21শে ফেব্রুয়ারি, বা হলো 21শে ফেব্রুয়ারি 1952 বা 48 থেকে 52 পর্যন্ত যে ভাষা আন্দোলন যেটা হয়েছিল, এই কথাটা বা এই বিষয়টাকেও কিন্তু এই যে 1969 বলো, 70 বলো, 71 বলো, বা মুক্তিযুদ্ধ বলো, যেটাই বলো না কেন, এই ভাষা আন্দোলনটাকে কিন্তু সাধারণ মানুষজন স্পিরিট হিসাবে দেখতো, বা তাদের উদ্দীপনা যোগানোর জন্য, তাদেরকে ইন্সপায়ার করার জন্য এই ভাষা আন্দোলনটাকে তারা
দেখতো বা ব্যবহার করতো। অন্যায়ের প্রতিবাদ, এই আন্দোলনে বাঙালিদের ন্যায্য দাবি আদায় করতে শিখিয়েছে। এই যে দেখো, যে কথা বলতে পিছনে মানে অপরাধের সামনে বা অপরাধকে প্রতিহত করার জন্য যখন দাঁড়াইতে শিখছে, তারপর থেকে কিন্তু তাদেরকে আসলে ভাবে দমায় রাখা যায় রে। ঠিক একইভাবে দেখবা যে এই জুলাই আগস্ট পরবর্তী সময় মানুষ কিন্তু আগে আরো বেশি আগের মতো ভুলকে ভুল বলতে বা অপরাধকে অপরাধ বলতে তত একটা বেশি দ্বিধাবোধ করে না। মানে মানুষের যে জড়তাটা কাটানোই আসলে মূল বিষয়। ছাত্রদের নেতৃত্ব, ছাত্ররা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয় ভাষ্যমতে, সরি ভবিষ্যতে রাজনীতির বড় যারা নিজেদের চেতনার জন্য বা যাদের ভিতর থেকে আসলে বলছে যে না আমাদের আসতে হবে, যারা রাস্তায় আসছে তারাই কিন্তু পরবর্তীকালীন সময়ে নেতা হিসাবে আহ স্বীকৃতি পেয়েছে বা নেতা হিসাবে নিজেদেরকে বিকশিত করতে পেরেছে। আচ্ছা, আন্তর্জাতিক স্বীকৃতি যেটা আমরা সকলেই জানি যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এখানে একটা বিষয় আসে, কোশ্চেন কিন্তু দুই ভাবে আসে, যে কত সালে স্বীকৃতি দেয়। তোমরা মূলত এটা পড়ে আসছো এর জন্য, যখন তোমাদেরকে বলা হয় কত সাল থেকে পালিত হয়, তোমরা চোখ বন্ধ করে 1999 দিয়ে দাও, 1999 দিয়ে দাও। কিন্তু আসলে অ্যান্সার কিন্তু 1999 হবে না, পালিত হয় 2000 থেকে। 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মহলে পালিত হয়। ওকে, তারপরে আমরা দেখি যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। আচ্ছা, এবং আজকের ক্লাসে কিন্তু 47 থেকে 1971 পর্যন্ত, এবং ক্লাসটা এইভাবে সাজানো হয়েছে যে যেন তোমরা ক্লাসের তথ্যগুলো দেওয়া আছে যে কেবলমাত্র স্লাইড পড়লে তোমাদের 80% নির্বাচনের পটভূমি। আমরা জানি 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল, কিন্তু এই যুক্তফ্রন্টের নির্বাচনের পটভূমিটা কি বা প্লটটা কি বা কোন কারণে নির্বাচন হয়েছিল, বা কোন কারণে তারা এই যে একটা কোয়ালিশন সরকার বা একটা কোয়ালিশন পার্টি গঠন করেছিল। আচ্ছা, নেটে প্রবলেম হচ্ছে কিনা আমি দেখতেছি, একটু ওয়েট করো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে 1954, মানে নির্বাচনীটা কেন, নির্বাচনী বা কেন হয়েছিল বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি কোন কারণে একটা কোয়ালিশন নির্বাচনের পটভূমি। পাকিস্তান প্রতিষ্ঠার পর পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব বাংলার সাথে বৈষম্যমূলক আচরণ শুরু করে, যে মূল সমর্থন হারানোর ভয়ে পিছিয়ে যায়। যে নির্বাচন দেয় না এই ভয়ে, যে মুসলিম লীগ যেটা ছিল আগে পার্টি, তারা ভয় করেছিল যে যদি নির্বাচন দেয় আহ আসলে প্রবলেমটা মনে হয় যেখান থেকে নেট আসে বা নেট কোম্পানি থেকে, ওইখান থেকেই হচ্ছে। কারণ অফিসে 2টা থেকে 3টার বেশি ডিভাইস আসলে ব্যবহার করা হচ্ছে না, মানে, দুইটা হচ্ছে। উম আচ্ছা, একটুখানি সময় দাও দেখি।
হচ্ছে, আমাদের আসলে এখানে কিছু করার নাই, আন্তরিকভাবে দুঃখ। আহ, আশা করি সময়, কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং শুনলাম যে যখন তোমাদের সকাল 9টার ক্লাস ছিল, কিছু করতে পারতেছে। 1954 সালে প্রাদেশিক যুক্তফ্রন্ট জিতে জিতে বা জয়লাভ করে। এবং আমরা যেটা বলতেছিলাম যে এক সময়ের তোমার জনপ্রিয় বা খুবই ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল পার্টি মুসলিম লীগ বলো, আওয়ামী লীগ বলো, সেটা কিন্তু কালের বিবর্তনে কি হয়ে যেতে পারে, মানুষের জনপ্রিয়তা বা মানুষের সাপোর্ট হারিয়ে ফেলতে পারে। আহ ওকে। তারপরে আমরা দেখি যে যুক্তফ্রন্টের ঘটনা, সেটা দেখি। যুক্তফ্রন্টের নেতৃত্ব দেন কারা? শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো ইনফ্লুয়েন্সিয়াল বিগ ফিশ পলিটিক্যাল লিডার্সরা, দলগুলো কোন কোন দরকার কোয়ালিশন গঠন করে, আওয়ামী লীগ, আচ্ছা, যেটা বলতেছিলাম যে এ, আগের দুইটা তিনটা স্লাইড আগে আমরা কিন্তু বলছিলাম যে আহ, যে ভাষা আন্দোলনটাকে 52 পরবর্তী বা 47 পরবর্তী বিভিন্ন বড় বড় আন্দোলন হিসাবে ব্যবহার করা হয়েছিল, সেটা আমরা দেখি যে যুক্তফ্রন্টের যে 21টা দাবি ছিল, 21টা যে দফা ছিল, তার ভিতরে এক এবং যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফা ছিল। এবং দেখবা যে এই দফাগুলোতে মানে বাংলা ধরা হয়েছিল, যেরকম দেখো এখানে লবণ শিল্পকে যেভাবে তুলে ধরা হয়েছিল, সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। মানে একই সাথে মনে করো যে থেকে শুরু করে হলো গিয়ে উপর মহলে সুশীল মানুষ হয়েছিল। এবং এই কারণে এই যে 21 দফা দাবি এবং যুক্তফ্রন্টের যে নেতৃত্ব করতে পেরেছিল, যুক্তফ্রন্ট যেন তাদেরকে ভোট দান করে। আচ্ছা, আমরা দেখতেছি কি করা যায়, একটু ওয়েট করো।
আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত নেটের প্রবলেমের কারণে আটকে 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 যাচ্ছে। এখন আমাদের কথায় যদি তোমরা শুনতে না পারো বা আওয়াজ নেওয়া আসলে বিফলে যাবে। এই জন্য ক্লাসটাকে আমরা পোস্টপোন করতেছি এবং ইন্টারনেটের প্রবলেমটা কত দ্রুত সলভ করা যায় সেটা করে যতটুকু পর্যন্ত তোমরা ঠিক মতো ক্লাস করতে পারছো বা শুনতে পারছো এবং আরো আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।